ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার উপায় নিয়ে বক্তব্যে বড় পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের হাতে চীনের উন্নত হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন ভারতের কপালে চিন্তার ভাঁজ। মিয়ানমারে নির্বাচন ঘিরে ভারত চীন প্রতিযোগিতা নজর গোটা অঞ্চলের। গাজাবাসীকে সরানো ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। এবং সর্বশেষ থাকবে ইরানি ঐক্যের দেয়ালে ধাক্কা খেল পশ্চিমা শক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় নিয়ে বক্তব্যে বড় পরিবর্তন আনলেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করার উপায় নিয়ে বক্তব্যে বড় পরিবর্তন এনেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এখন বলছেন সামরিক যুদ্ধবিরতি নয়, বরং পূর্ণ শান্তি চুক্তি এই ভয়াবহ যুদ্ধ থামানোর একমাত্র উপায়। এর আগে ট্রাম্প জোর দিচ্ছিলেন যুদ্ধবিরতির উপর। আলাস্কার বৈঠকে কোনো অগ্রগতি না হলেও ট্রাম্পের অবস্থান বদল ঘটল। ট্রাম্প এখন বলছেন যুদ্ধবিরতি অনেক সময় টেকে না, তাই সবাই মিলে সিদ্ধান্ত হয়েছে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির দিকেই এগুতে হবে। তিনি এ বিষয়ে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ফের কথা বলেছেন। আলোচনায় উঠে এসেছে রাশিয়া দনবাস অঞ্চল দনিতস ও লুহানস পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে। বিনিময়ে দক্ষিণ ইউক্রেনের খেরসন ও জাপোরিজিয়া ফ্রন্ট লাইন স্থির করে দিতে চায় তারা, তবে ইউক্রেন দনবাস ছাড়তে রাজি নয়। ট্রাম্প আরও বলছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত। জার্মান চ্যান্সেলরের ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা সতর্ক করে বলেছেন রাশিয়ার উদ্দেশ্য আসলে সময় কেনা, সময় নিয়ে প্রস্তুত হয়ে পড়ে বড় হামলা করা। আগামী সোমবার জেলেনস্কি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে আবার বৈঠক করবেন। সেখানে ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন নেতাকেও যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এদিকে ইউক্রেন জানিয়েছে রাশিয়া গত রাতে 85টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের হাতে চীনের উন্নত হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিন ভারতের কপালে চিন্তার ভাঁজ। সাবমেরিনের নৌশক্তি বাড়াতে ঘনিষ্ঠ মিত্র চীন নতুন এক উন্নত সাবমেরিন হস্তান্তর করেছে পাকিস্তানের হাতে। 8টি হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিনের মধ্যে তৃতীয়টি বৃহস্পতিবার চীনের হুবেই প্রদেশের উহানে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। চলতি বছরের মার্চে দ্বিতীয় সাবমেরিন সরবরাহ করেছে বেইজিং। সোমবার 17 আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়া.com। প্রতিবেদনে বলা হয়েছে এটি পাকিস্তানের জন্য একটি বড় কৌশলগত অর্জন বলে মনে করা হচ্ছে, কারণ আধুনিক অস্ত্র ও উন্নত সেন্সরযুক্ত এসব সাবমেরিন ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পাকিস্তান নৌবাহিনী আশা করছে। পাকিস্তানের ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ বলেছেন হ্যাঙ্গার শ্রেণীর সাবমেরিনের অত্যাধুনিক অস্ত্র ও সেন্সর আঞ্চলিক শক্তির ভারসাম্য টিকিয়ে রাখতে সহায়ক হবে এবং সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করবে। সংবাদ প্রতিবেদন অনুযায়ী এসব সাবমেরিন এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রকৌশল প্রযুক্তি যুক্ত থাকতে পারে, তবে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেনি। উল্লেখ্য, ভারতের নৌবাহিনীর হাতে এই মুহূর্তে AIP প্রযুক্তি সম্পন্ন সাবমেরিন নেই, যদিও দেশটির হাতে 2টি পারমাণবিক চালিত সাবমেরিন রয়েছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নত সংস্থা নিজস্ব AI প্রযুক্তি তৈরি করছে, যা ভবিষ্যতে কালভারি শ্রেণীর সাবমেরিন স্থাপনের পরিকল্পনা রয়েছে। চীনের সহায়তায় পাকিস্তান এর আগে 4টি আধুনিক যুদ্ধ জাহাজ সংগ্রহ করেছে। এর পাশাপাশি দেশটির নৌবাহিনী শক্তিশালী করতে বেলুচিস্তানের গওয়াদর বন্দর ভারত মহাসাগরে বেইজিং এর উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ এর এক সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে পাকিস্তান সাবমেরিন সরঞ্জামের 81% চীন থেকে সরবরাহ করা হয়েছে। গত কয়েক বছরে পাকিস্তান চীনের কাছ থেকে রিজওয়ান নামের প্রথম স্পাইং 600 এর বেশি ভিটি ব্যাটল ট্যাঙ্ক এবং 36টি J-10C 4.5 প্রজন্মের যুদ্ধ বিমান অর্ডার করেছে। মিয়ানমারের নির্বাচন ঘিরে ভারত চীন প্রতিযোগিতা নজর গোটা অঞ্চলের। মিয়ানমারের রাজনীতিতে ফের বড় পরিবর্তনের আভাস। 4 বছর আগে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে বন্দী করে ক্ষমতা দখল করে
জান্তা। বিদ্রোহীদের ক্রমবর্ধমান চাপ এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে এবছর ডিসেম্বরে সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে বাধ্য হয়েছে সেনারা। তবে নতুন নিয়মে সুচির দল এনএলডি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন শুধু মিয়ানমারের ভবিষ্যৎ নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক এর জন্য গুরুত্বপূর্ণ। একদিকে চীন চাইছে তাদের বহু প্রতীক্ষিত চীন মিয়ানমার অর্থনৈতিক করিডোর প্রকল্পকে পুনরুজ্জীবিত করতে। এর মাধ্যমে দক্ষিণ পূর্ব চীন সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত হবে। অন্যদিকে ভারত আশঙ্কা করছে মিয়ানমারে যদি বেইজিং দৃঢ়ভাবে প্রস্তাব বিস্তার করে তবে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ দেখা দেবে। বিশেষজ্ঞরা মনে করছেন মিয়ানমারের অস্থিরতায় চীন ইতিমধ্যে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে প্রভাবিত করছে। অপরদিকে নয়াদিল্লি সীমিতভাবে কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখলেও এখনও সক্রিয় উদ্যোগ পিছিয়ে আছে। ফলে নির্বাচনের পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে আঞ্চলিক কৌশলগত ভারসাম্য। এই প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সব দেশই মিয়ানমারের দিকে তাকিয়ে আছে, কারণ সীমান্ত অস্থিরতা কেবল ভারত বা চীনের নয়, প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি ও নিরাপত্তার উপর প্রভাব ফেলতে পারে। গাজাবাসীকে সরানোর ইসরায়েলের পরিকল্পনা প্রত্যাখ্যান হামাসের। ফিলিস্তিনে প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে গাজা শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা এলাকাটির লাখো মানুষের জন্য গণহত্যা ও উচ্ছেদের নতুন ধাপ ছাড়া আর কিছু নয়। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল আরাবিয়া। রবিবার দেওয়া এক বিবৃতিতে হামাস দাবি করেছে দক্ষিণ গাজায় তাঁবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী সরানো ইসরায়েলের উদ্যোগ আসলে প্রকাশ্যে প্রতারণা। গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী মানবিক উদ্যোগের ছদ্মবেশে এই পরিকল্পনা বাস্তবে একটি নৃশংস অপরাধ আড়াল করার কৌশল, যা দখলদার বাহিনী কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা রোববার থেকেই তাঁবু ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিয়েছে। তাদের দাবি লড়াইয়ের অঞ্চল থেকে বাসিন্দাদের দক্ষিণে স্থানান্তরিত করার এই পরিকল্পনা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। ইসরায়েল এর আগে চলতি মাসেই ঘোষণা করেছিল তারা গাজা সিটির উত্তরাংশ, যা পুরো উপত্যকার সবচেয়ে বড় নগরে কেন্দ্র দখলে নেওয়ার নতুন অভিযান শুরু করবে। এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ প্রায় 22 লাখ মানুষের বসবাসের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে। ইসরায়েলের টানা সামরিক অভিযান এ পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1 লাখের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া সৃষ্টি হয়েছে তীব্র খাদ্য সংকট, অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং প্রায় পুরো গাজায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি ঐক্যের দেয়ালে ধাক্কা খেল পশ্চিমা শক্তি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় বহু বছর ধরে ইরানের ইসলামিক সরকার ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু এই প্রকল্পে ইরানি জনগণের উল্লেখযোগ্য কোনো সমর্থন মেলেনি। গত জুনে সংগঠিত 12 দিনের যুদ্ধে পরাজয়ের পর ইসরায়েল ও পশ্চিমা মিত্ররা যখন মনস্তাত্ত্বিক প্রতারণা চালিয়ে ইরানকে দুর্বল করার চেষ্টা করেছে, তখন একজন সাবেক ইসরায়েলি কর্মকর্তা খুবই গুরুত্বপূর্ণ একটি স্বীকারোক্তি দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক গবেষক ইহুদ ইয়ালমার্ট সম্প্রতি বিবিসি ফার্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ইসরায়েল ইরানে পরিবর্তন চাইছে, কিন্তু তা ঘটানোর সামর্থ্য আমাদের নেই। তার এই বক্তব্য সরকার বিরোধী প্রকল্পগুলোর ব্যর্থতায় নতুন মাত্রা যোগ করেছে। সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে গত কয়েকদিনে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন এবং দেশের ভেতর সামাজিক বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। পানি চলমান সংকটকে পুঁজি করে গত 12 আগস্ট একটি ভিডিও বার্তায় ইরানিদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন, আপনাদের দেশ মুক্ত হলেই ইসরায়েলি পানি বিশেষজ্ঞরা প্রতিটি ইরানি শহরে আসবে এবং আপনাদের পানি সমস্যার সমাধান করবে। নেতানিয়াহুর এমন উস্কানিমূলক বক্তব্য সম্পর্কে ইহুদি ইয়ালাম বিবিসি ফার্সিকে বলেছেন, ইরানের শাসন পরিবর্তনে ইসরায়েলের কৌশল শুধু অকার্যকরী নয়, বরং অবাস্তবায়নযোগ্য বটে। তার স্বীকারোক্তি, আমরা সরকার পরিবর্তন চাই, কিন্তু ইরানে বিপ্লব ঘটানোর জন্য প্রয়োজনীয় উপাদান আমাদের নেই। এর আগে নিউ ইয়র্ক টাইমস লিখেছিল, ইসরায়েল সাইবার টুলস ও সামাজিক মাধ্যমে ব্যবহার করে ইরানে বেসামরিক অসন্তোষ বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এর বাস্তব প্রভাব সীমিত। একইভাবে আল মনিটর জানিয়েছে, নেতানিয়াহুর আহ্বানগুলো মাঠ পর্যায়ে কার্যকরী প্রভাবের চেয়ে বেশি প্রচারণা ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। এলমার্ট আরও বলেছেন, ইরান বিরোধী দলগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। এমন কোনো নেতা বা প্রতিষ্ঠান নেই যা
জনগণকে সংগঠিত করতে পারে, যদিও ইসরায়েল এসব দলের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা রাখে। এই মন্তব্যে বিদেশ ভিত্তিক ইরানি বিরোধীদের নাজুক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরে। কিছুদিন আগে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছিল, ইরানে বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে গভীর বিভাজন তাদের জনগণের মধ্যে প্রভাব বিস্তার করার ক্ষমতাকে মারাত্মকভাবে সীমিত করেছে। এমন কোনো সর্বজনগ্রাহ্য নেই যিনি ইরানি জনগণকে ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে সংগঠিত করতে পারেন।